আমি জানি আমি নিখুঁত নই, তবুও চেয়েছি কারো পাশে থাকি নিঃস্বার্থভাবে। কিন্তু সময় বুঝিয়েছে পারফেক্ট না হলে ভালোবাসা টেকে না। তাই এখন কারো জীবনে জড়াই না, নিজেকে আগলে চলি নীরবে। অপেক্ষা করি এমন কারো যে আমার অপূর্ণতাকেও ভালোবাসবে। পারফেক্ট হতে চাই না আর, শুধু চাই সত্যিকারের গ্রহণযোগ্যতা। পেজ নীল বসন্ত, কলমে নীল জামিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। ভিডিওটা শুরু করেছি আজকে আমার ছাদের যে বাগানটা আছে সেটার থেকে। ওখানে অবশ্য আমার কোনো গাছ নেই, এই ফ্ল্যাটের যারা আছেন তাদের অনেকেরই গাছ আছে। তো আমি কিছু কাপড় ধুয়ে সকাল সকাল ছাদে দিয়ে এসেছি। এখন এসেছি একটু ঘরগুলো ভালো করে পরিষ্কার করব। ঈদের আগে এই গ্রিলগুলো পরিষ্কার করা, জানালা পরিষ্কার করা আমি করব কি? এই যে দেখেন, আমার অ্যাসিস্ট্যান্টের কাজ দেখেন, সে চলে আসছে। তা বললাম নেই, তুই কর, আমার দরকার নেই। যখন কাজ হাতে তুলে দিই তখন পালিয়ে যায়, আবার যখন আমি করতে যাই তখন এসে কাড়াকাড়ি করে। মহা ফাজিল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আমি জানি এখন কতিপয় এই অ্যাসিস্ট্যান্টের ভক্ত আপুরা এসে বলবে, ইউনির নামে কেন তুমি নালিশ দাও, ইউনিকে কেন তুমি বকা দাও, তুমি খুব খারাপ। জি, ইউনি খুব ভালো, আমি খুব খারাপ, এটা আমি মেনেই নিয়েছি। কিন্তু তার বাদরামিগুলো তো আপনারা একটু দেখুন, একটু রিয়েলাইজ করার চেষ্টা করুন। আমার পিছে পিছে এমন ভাব নিয়ে সে ঘুরবে যে মা দাও, আমি তোমার সব কাজ করে দেব, ঘোড়ার ডিম করে দেবে। তা আমার মেয়েরা মাঝে মাঝে আমাকে বলে, তুমি ওকে এমন ঢং করে করে পালো যে সেই কারণে সে কোনো দায়িত্বই নেয় না। তো তার কানটা একটু ডলে দিয়ে আমি আমার কাজে যাচ্ছি। আজকে সমস্ত বাড়ির ঝুলগুলো ঝেড়ে নিব, তারপর লাইটের শেডগুলো যতটুকু সম্ভব পরিষ্কার করে নেওয়া, ফ্যান পরিষ্কার করা, এসি পরিষ্কার করা, এসির উপরটা যতটুকু সম্ভব। ঈদের আগে এই ক্লিনিংগুলো একবার নিজেরাই করে নিব। খালারা অবশ্যই করবে, আমি আসলে ঝুলের এই অংশটুকু করে যতটুকু সম্ভব পরিষ্কার করে নেব। খালা এসে বাকিটা ঘর ঝাড়া এবং মোছা সেই কাজটা করবে। সব কাজ তো আসলে ওনাদের উপরে চাপিয়ে দেওয়াও ঠিক না, নিজেদেরও প্রচুর কাজ থাকে। তাই আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি আমার মতন করে ঘরের কোনা কানি যতটুকু পরিষ্কার করা সম্ভব সব পরিষ্কার করে নিচ্ছি। আর ঝুল ঝেড়ে যে কাজটা আমি প্রথম করি, বিছানা চাদরগুলোকে চেঞ্জ করে ফেলি। আজকে দুটো চাদর নিয়েই বসেছি, মারিয়াপুর পেজ রংধনুর সাজ থেকে যে নিয়েছি। তো ভাবলাম যে কোনো একটা আজকে একটু বিছাই, তারপর না হয় আরেকটা বিছানো যাবে। তো পরে ডিসিশন নিলাম এই চাদরটাই বিছাবো। মাশাআল্লাহ, চাদরটা অনেক বড়, কোয়ালিটি অনেক ভালো। আমি ভাবতে পারিনি যে এই চাদরটা এত বড় হবে। আমার কিন্তু কিং সাইজ খাট, এবং আমি আক্তার থেকে নিয়েছি এই খাটটা। আক্তারের এই কিং সাইজ খাট অনেক বড়। চাদরটা যখন আমি বিছানায় পারলাম, দেখলাম যে এটা চারপাশে এত সুন্দরভাবে কভার হয়ে গেছে যে মানে বলে বোঝানো চাইতে দেখালে হয়তো বা সুবিধা হবে। সবচাইতে ভালো লাগলো বালিশের কভারগুলো চেইন সিস্টেম এবং অনেক বড় সাইজের বালিশের কভার। আর এটার সাথে চাইলে একটা কোলবালিশের কভার নিয়ে যেত, কিন্তু আমি এখানে আসলে সেভাবে চাইনি কোলবালিশের কভারটা। কিন্তু খুবই সুন্দর, ফেব্রিকটা যেরকম ভালো, খাটটা বিছানোর পর খাটের লুকটাও চেঞ্জ হয়ে গেছে। মানে সব কিছু মিলে এই চাদরটা বিছানোর পর আমার মনটাই ভালো হয়ে গেছে। মূলত যে কথাটা বলছিলাম যে এত বড়, দেখুন একেবারে নিচে পর্যন্ত পুরোটা ঢেকে গিয়েছে, এই পাশে ওই পাশে। আর সব কিছু ওর চাইতেও ভালো লেগেছে যে প্রিন্টটা অনেক সুন্দর, অ্যাস্থেটিক, ফেব্রিকটা ভালো, চাদরটা বড় সড়ো, মানে যেগুলো একটা ভালো চাদরের কোয়ালিটি হওয়া প্রয়োজন সবগুলো কোয়ালিটি পেয়েছি। তো আমি তো খুশি মনে এখানটা বিছানাটা গুছিয়ে এখন চলে যাচ্ছি অন্য সাইডের কাজ করতে। আপনারাও বলবেন এই চাদরে আমার বেডটা দেখতে কেমন লাগছে। আসলে ঈদের আগেই ভাবলাম এরকম একটু নতুন লুক দেই, কারণ জানি না ঈদটা আসলে কোথায় করব, বাবার বাড়িতে নাকি শ্বশুর বাড়িতে। তবে সম্ভাবনা আছে ঢাকাতেই করার। শাশুড়ির কাছে যাওয়া হয় না, এটা নিয়ে অবশ্য তারও কোনো মান অভিমান নেই। আমাকে প্রশ্ন করেছেন দু একজন আপু যে আপনি কি শ্বশুরবাড়িতে যান না ঈদ করতে? তো আগে যেতাম, সত্যি কথা, ভুটানে যাওয়ার আগে আমি অবশ্যই আমার শ্বশুরবাড়িতেই ঈদ করতাম। কিন্তু এখন আর যাওয়া হয় না, বাচ্চারা বড় হয়ে গেছে, তাদেরও খুব বেশি একটা আগ্রহ নেই গরমের মধ্যে যাওয়ার। আমার শাশুড়িও ছাড় দিয়েছেন। এই যে লম্বা লম্বা ঠ্যাংগুলো দেখছেন, এগুলো কাদের ঠ্যাং দেখছেন জানেন?
এগুলো হচ্ছে আমার ছোট বোনের বাচ্চারা এসেছে। ওদেরকে আমি আমার কাছে এনে রেখেছি, কারণ যেহেতু ঘরে একটা শোক সংবাদ, আম্মার মনটাও সেরকম নেই। আম্মা একটু মানসিকভাবে ভেঙে পড়েছে। গত পর্বে আপনাদেরকে জানিয়েছি যে আমার খালা মারা গিয়েছেন। তো ওরা এসেছে আমার কাছে। তো ওদেরকে আমি বিভিন্নভাবে সময় কাটাচ্ছি, গল্প করছি, ওরাও আমার পিছে পিছে ঘুরছে। ইউনির সাথে আরও দুজন যোগ হয়েছে। আর সেদিন যে ছোটো মেয়ের রুম থেকে পর্দাগুলো খুলেছিলাম, সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। ভাবলাম পর্দাগুলো ধোয়া থাকুক, আবার যখন চেঞ্জ করার সময় হবে পট করে লাগিয়ে ফেলতে পারবো। তো ঈদের আগে অনেকগুলো সাইডের অনেকগুলো কাজ হাতে নিয়েছি এবং একা হাতে চেষ্টা করছি এই কাজগুলোকে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার। খালারা আসছে, তাদের মতন সময় ধরে টুকটাক করে কাজ করে এগিয়ে দিচ্ছে। আমি খালাদের ব্যাপারে অন্য কিছু বলবো না, কিন্তু নিজের সংসারের কাজ তো থাকেই, প্রচুর পরিমাণে থাকে। আমি গতকাল রাতে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি, সেই কাপড়গুলো ছাদে দিয়ে চলে এসেছি। এখন আবার আরও কিছু কাপড় ধুচ্ছি, বিশেষ করে পর্দাগুলোকে ধুয়ে ফেলছি। এগুলোকেও আমি আমার বারান্দায় দিয়ে দিব। তো আসলে ইচ্ছা আছে বড় বড় ভারী কাপড়গুলো যেগুলো আগে ধোয়ার, সেগুলো ধুয়ে গুছিয়ে ফেলার। এদিকে ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিয়ে আবার আমি একটু রান্নাঘরে চলে যাব। ঘর গোছানো আগে থেকেই একটু গুছিয়ে রেখেছিলাম, যাতে বোনের বাচ্চারা এসে ওরা ওদের মতন বসতে পারে। কথা ছিল আমার গত শুক্রবারে সোফা কেনার। আমি একটা সোফা পছন্দও করেছি। আচ্ছা, এটা যেটা দেখাচ্ছি যে এর আগের সপ্তাহে আমি এই পর্দাগুলো ধুয়েছি, সেগুলো লাগানো হয়ে গেছে। আর এখন মেয়ের রুমের পর্দাগুলো ধুয়ে নিচ্ছি। বাজার থেকে কিছু আম এনেছি, সেগুলোও গোছাচ্ছি। যে কথাটা বলছিলাম আম গোছাতে গোছাতে, সে কথাটাই না হয় বলি। গত শুক্রবারে আমার সোফা কেনার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেদিন থেকেই আমাদের পরিবারের শোক শুরু হয়েছে। এখন যেটা হয়েছে, টাকা আছে, ইচ্ছে আছে, কিন্তু মন খারাপ, সেই জন্য পরিস্থিতির কারণে সোফাটা কেনা হচ্ছে না। আসলে আমার সাথে এটাই হচ্ছে যে যখন আমার টাকা থাকছে, সব কিছু ঠিক আছে, তখন আমার মনটা খারাপ, এই জন্য আমার বাইরে যেতে ইচ্ছে করছে না। অন্যদিকে জিলহজ মাস, তার কিছু এবাদত বন্দিকি আছে, কিছু রোজা রাখার বিষয় আশয় আছে। তো যে কারণে এবারও ঈদের আগে আমার মনে হয় না আমি সোফাটা কিনতে পারবো। তো সাহেবের সাথে এটাই বলছিলাম যে আসলে আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা নেয়। যখন টাকা থাকে তখন ইচ্ছে থাকে না, যখন ইচ্ছে থাকে তখন হাতে টাকা থাকে না। আসলে এগুলোই হচ্ছে আল্লাহর ইমানের পরীক্ষা। আমরা কতটুকু ধৈর্য নিয়ে এই পরীক্ষাগুলো দিই, এটাই হয়তো আল্লাহ দেখতে চায়। এখানে আমগুলো গুছিয়ে নিয়েছি, যেহেতু আমার বোনের বাচ্চারা আছে, ওরা আম খেতে খুব পছন্দ করে। তো আমি ওদেরকে একটু আমের স্মুদি বানিয়ে দেয়া কিংবা একটু আম কেটে খাওয়ানো, সেই জন্যই এগুলো হাতের কাছে রেখেছি। আর এই যে দেখছেন মাছ, আমি প্রচুর পরিমাণে মাছ ফ্রিজে রাখছি, কারণ আমার খালা 15 দিনের জন্য বাড়ি চলে যায়। দেখা যায় যে ঈদের 15 দিন পর তিনি ফিরে, আমার ইউনির মাছের ক্রাইসিস হয়ে যাবে। তো সেই জন্য আমি পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে, এখানে প্রায় 4.5 কেজি সুরমা মাছ এনেছি, সেটা আমি ইউনির জন্য গুছিয়ে রাখছি। আর আমি রোস্টের জন্য এবং এমনি খাওয়ার জন্য কিছু মুরগি কিনেছিলাম, প্রায় 12টা মুরগির মতন। তো সেই মুরগিগুলোকে খালা রোস্টের জন্য কিছু কেটে দিয়েছে, কিছু রেগুলার তরকারির জন্য কেটে দিয়েছে। সেইগুলোকেও সুন্দর করে বক্সে গুছিয়ে রেখে দিলাম। রোস্টেরগুলোকে আলাদা রাখলাম, রান্না করে খাওয়ারগুলো আলাদা রাখলাম। আর এ পর্যায়ে যেটা করেছি, আমি আসলে একদিকে ওই পাশের কাজগুলো গোছাচ্ছি, আর অন্যদিকে এখানে বাচ্চাদের জন্য একটু পোলাও, একটু রোস্ট, এগুলো রান্না করা শুরু করেছি। ওরা আসবে যখন শুনেছি, তখনই আমি রোস্টের জোগাড়টা করে রেখেছিলাম। তো ওই পাশে রোস্টটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে পোলাওটা বসিয়ে দিয়েছি। নরমালি আমার পোলাও মাঝে মাঝে একটু দেখা যায় নরম হয়ে যায়। আলহামদুলিল্লাহ আজকে নরম হয়নি, ঝরঝরেই হয়েছে, বরং একটু নিচের দিকে পোড়া লেগে গিয়েছিল। দেখছেন যে যখন নাড়াচাড়া করছি একটু লালচে লালচে হয়ে উপরের দিকে উঠে আসছে। তো যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, পুড়েও যায়নি আবার নরমও হয়নি, বেশ ঝরঝরা ছিল। তো পোলাও মোটামুটি রান্না শেষ, আমি বেরেস্তা দিয়ে এখানে ঢেকে রাখলাম। অন্যদিকে রোস্টগুলোকে আমি আসলে ভেজে ভেজে সাইডে তুলে নিয়েছি। আজকে খুব বেশি না, 10-12 পিস রোস্ট করব, কারণ আমার বোনের বাচ্চারা আমার বাসায় থাকবে। ওরা যখনই খাবে 1-2 পিস করে নিয়ে নিয়ে খাবে। আমার বাচ্চারা আছে, তো 2 দিন আরাম করে ওদের চলে যাবে।
আমি ওদেরকে এটাও দেখেছি যে ওদের যদি কিছু খেতে ইচ্ছা না করে, নাস্তা হিসেবে ওরা এরকম রোস্ট বাটিতে তুলে নিয়ে খায়। তো যে কারণে আমার একটু বেশি করেই রোস্টটা করা হচ্ছে, যে ওরা যেহেতু থাকবে, ওদের যখন খুশি ওরা তখন নিয়ে এটা খেতে পারবে। আর আমার বোনের সবচেয়ে ছোট যে বাচ্চাটা, ও আসেনি। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না যে ওর বয়স এখনও 1 বছর হয়নি। আচ্ছা, এখানে আমি আবার একটু গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম, একদম সামান্য একটু গরুর মাংস ছিল সেদিন আমার কাছে। যেহেতু কোরবানির সামনে, আমি আর নতুন করে গরুর মাংস কিনিনি। এখানে মনে হয় মানে 1.5 কেজির মতন গরুর মাংস ছিল, আমি ওটুকুই রান্না করেছি, এক্সেস আর নতুন করে কিনিনি। ভাবলাম যা আছে, যতটুকু আছে এটুকুতেই আমার হয়ে যাবে। আর যেটা করেছি সেটা হচ্ছে একটু চিংড়ি মাছ ভোনা। আমার বোনের মেয়েটা খুব পছন্দ করে চিংড়ি মাছ খেতে, তো ওর জন্য আমি একটু স্পেশাল করে চিংড়ি মাছ বেশি করে টমেটো দিয়ে ভুনা ভুনা করে নিয়েছিলাম, যেটা দেখে সে খুব খুশি হয়েছিল। সে খুশি হয়ে বলেছিল, খালামণি তোমার মনে আছে আমি এটা খেতে পছন্দ করি। এই যে আমি এই পাশে একটুখানি চিংড়ি মাছ ভুনা করছি ওর জন্য। রান্নাটা প্রায় শেষের দিকে, আর খুব তাড়াহুড়োয় কাজ করছিলাম। ওরা দুপুরে খাবে কি খাবে না, কখন আসবে বুঝতে পারছিলাম না। তারপরে ওরা আস্তে আস্তে 11:30 হয়ে গিয়েছিল। তো তারপর সব রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার দিতে দিতে মোটামুটি আমার 2:30 পৌনে 3টা হয়ে গিয়েছিল। বাচ্চাগুলো ততক্ষণ পর্যন্ত না খেয়ে বসেছিল। অবশ্য এর মাঝে তারা একটু চিপস আর আইসক্রিম খেয়েছে, কিন্তু তারপরেও মেইন লাঞ্চটা দিতে আমার বেশ সময় লেগেছিল। তো তাদেরকে যখন বললাম যে আসো তোমরা, তোমাদের খাবার রেডি, তারা খুব খুশি হয়ে এসেছে যে আমাদের জন্য পোলাও রোস্ট রান্না করেছে খালামুনি, আমাদের জন্য গরুর মাংস রান্না হয়েছে, চিংড়ি রান্না হয়েছে। তো ওদের এই আনন্দটাই আসলে আমার এত কষ্ট বোধের মধ্যেও সবচেয়ে বড় আনন্দ, যে ওরা খুশি হয়ে আমার কাছে থেকেছে। ওরা ছোট মানুষ, ওরা শোক বুঝে না, মৃত্যু বোঝে না। এমনিতেই ওদের একটু মনটা খারাপ, বাবা মা দুজনই হজে চলে গিয়েছে। ওদের সবচেয়ে ছোট বোনটা, যার এখনও 1 বছর বয়স হয়নি, সে বেচারি তো আরও কিছু বুঝে না। তো ওকে অবশ্য আমরা একটু কমই টানাটানি করি, যাতে ওর শরীরটা ভালো থাকে, ওর যাতে অসুস্থ না হয়ে পড়ে এই কয়দিনের মধ্যে। তো যে কারণে ওকে আনা হয়নি, ওকে ওর দাদির কাছেই রাখা হয়েছে। আর বড় দুজন যারা আছে তারা আমার কাছে এসেছে। এদিকে গল্প করতে করতে আমি কিন্তু রোস্ট রান্নাটাও আমার প্রায় শেষ। ওদিকে আমি গরুর মাংস নামিয়ে ফেলেছি, চিংড়ি মাছটা নামিয়ে এই পাশের চুলায় আমি রোস্ট বসিয়ে দিয়েছিলাম। এখন এটা সার্ভ করে নিচ্ছি। এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি, ওদের সাথে আপনারাও চলে আসুন। পোলাও, এখানে রোস্ট, আর এই পাশে একটুখানি চিংড়ি। এতই অল্প চিংড়ি রান্না করেছি যে ছোট একটা বাটিতেই এটা গিয়েছে। এই চিংড়িটা মূলত আমার বোনের মেয়ে সামারা, ওর জন্যই করেছি, কারণ চিংড়ি ও খেতেই পছন্দ করে। আর এই যেখানে একটু গরুর মাংস এনেছি, গরুর মাংস চুলায় দিয়ে গোসল করতে চলে গিয়েছিলাম, বেশ একটু ড্রাই হয়ে গেছে, ঝোল আর আগের মতো নেই। আচ্ছা যাই হোক, যা করতে পেরেছি, যতটুকু করতে পেরেছি তাতেই আমার বাচ্চাগুলো খুব খুশি ছিল, আর সেই খুশিতেই আমি খুশি হয়েছি। তো এটা হচ্ছে একদম বিকেলের দিকের একটা অংশ। ওরা ছাদে গিয়েছিল এবং বেশ খেলাধুলা করে এসেছে নিচে। তো তাদেরকে বললাম তোমরা কী খাবে, তখন বড়জন মানে আমার বোনের ছেলে বললো যে ওর বার্গার পছন্দ। তা আমি ওদের 4 জনের জন্যই বার্গার অর্ডার করেছিলাম। এই বার্গারের সাইজ দেখে তারা তো ভীষণ খুশি, খেতে পারুক বা না পারুক, বার্গারের সাইজ দেখে তাদের যে চোখে মুখে আনন্দ, যে খুশি দেখেছি, সেই খুশিতে আমিও অনেক খুশি হয়ে গিয়েছি। তো তাদের কাছে প্লেটে প্লেটে তুলে দিলাম। তারা অবশ্য বার্গারটা খেয়ে মানে সামারা পুরোটা খেতে পারেনি, আমার বোনের মেয়েটা যে, ও পুরোটা খেতে পারেনি। ও বারবার বলছে উফ আমার তো দেখেই পেট ভরে গেছে, আমার তো আর খেতে ইচ্ছে করছে না। আর আমার মেয়েদের একজন টিচারের কাছে ছিল, সেই জন্য সে পরে খাবে, আর একজন মাগরিবের পরে খাবে। তো যেই কারণে আমার মেয়েরা পরে এই বার্গারটা নিয়ে বসেছে। আর এই যে এখানে এখন সামিন আর সামারা, ওরা এখন এটা খেতে বসেছে। আপনারাও চলে আসুন আমাদের সাথে, না হয় বিকেলের নাস্তাটা আপনারাও শেয়ার করবেন। এত বড় বার্গার সবাই মিলে ছিলেই না হয় আমরাও খেয়ে নেব, কোনো সমস্যা হবে না। আসলে অনেক লম্বা সময় আপনাদের সাথে আজকে গল্প করলাম। ভুল ত্রুটি কিছু করে থাকলে, কোনো ভুল কথা বলে থাকলে কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার খালার জন্য আবারও দোয়া চাইছি। জিলহজ মাস শুরু হয়েছে, আসুন আমরা সবাই সবার জন্য, মুসলিম উম্মার সবাই সবার জন্য আমরা দোয়া করি। ওদেরকে নাস্তা দিয়ে এসে, এটা একদম মাগরিবের মাগরিবের আধা ঘন্টা আগে এসে দেখি ইউনি একদম বেহুশ হয়ে ঘুমাচ্ছে, তাকে ডেকেও তোলা যাচ্ছে না। তো ভাবলাম ওকে ডিস্টার্ব করা দরকার নেই, ও একটু আরাম করেই ঘুমাচ্ছে, ঘুমাক, সবারই তো একটু আরামের প্রয়োজন আছে।
তো আজ এই পর্যায়ে থেকেই আমি বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।